ভারত ও বাংলাদেশের যে কানেক্টিভিটি, ট্রানজিটার বিশাল বাণিজ্য ঘাটতি নিয়ে অনেক আলোচনা হচ্ছে বা হয়। সমালোচকদের মতে এই সম্পর্ক থেকে ভারত একতরফা সুবিধা পাচ্ছে সবসময়। আপনার দৃষ্টিতে এই অর্থনৈতিক লেনদেন কি উভয় দেশের জন্য উইন উইন পরিস্থিতি তৈরি করতে কি কি করতে হবে? আসলে সমস্যাটা কোথায় আছে, তারপর সমাধানটা কিভাবে হবে? সমস্যাটা কি আমরা সমস্যা মনে করি, নাকি এটাকে আমরা নিয়তি মনে করি? আমরা মনে করি যে এটাই হবে, এটা মেনে নিয়েই চলতে হবে। যদি আত্মসমর্পণের নীতি থাকে তাহলে তো সেগুলো মাথা উঁচু করে দাঁড়াবে না। তা সেই জায়গায় আমাদের রাষ্ট্রের পলিসিটা কী হবে, তার উপর নির্ভর করবে আমাদের ইকোনমিক পলিসিটা কী হবে, তার সঙ্গে আমাদের ট্রেডটা কীরকম হবে। এখন আমরা ধরেই নিয়েছি ভারত একটা বড় রাষ্ট্র, আমাদের করার কিছু নাই। কিন্তু উল্টো দিক থেকে যদি দেখি যে আমি তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমি কিনি বলেই তো তার পণ্যটা বিক্রি হয়। আমি না কিনলে সে আমার বাজারটা আছে বলেই তো তার পণ্যগুলো ঢুকতে পারছে, সে পণ্যটা বিক্রি করতো কোথায়? এখন আমাদের যদি পাটজাত পণ্য সে অ্যান্টি ডাম্পিং ইয়ের মধ্যে ফেলে, তাহলে আমরা কেন তার বিকল্পটা বের করব না? আচ্ছা, সে কারণে আমরা যে একটা সাধারণ কথা বলেছিলাম না, সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, এটা যেন শুধু কাগজের লেখা না হয়। আমরা যেতে চাই যে দেশের স্বার্থে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, দেশের স্বার্থটাকে আমরা অর্থনৈতিক স্বার্থটাকে রক্ষা করতে চাই। আচ্ছা, ধরুন বাংলাদেশে মেডিকেল কলেজ এবং হাসপাতালের সংখ্যা সরকারি বেসরকারি মিলে প্রায় 130টার মতো। কেন আমি মানসম্পন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতাল তৈরি করি না, যে বাংলাদেশকে ওই হেলথ ট্যুরিজমের জন্য ইন্ডিয়া যেতে হচ্ছে? একই আমি যদি ব্রিটিশ সিলেবাস অনুযায়ী তো দুই দেশের ডাক্তাররাই পড়ছে, তা কেন আমাদের এই ছেলেমেয়েরা তো বাইরে গিয়ে ভালো করছে? এটা একটা দিক। 2 নম্বর হলো আমাদের যদি ডাক্তার নার্স রেশিওটা সেটা যদি খেয়াল করি, একজন ডাক্তারের সঙ্গে আমাদের এখানে 3জন 4জন নার্স থাকার কথা, কিন্তু আপনি দেখেন হাসপাতালগুলোতে ডাক্তারের তুলনায় নার্সের সংখ্যা কম, এবং তাও আবার কোয়ালিটি নার্স নেই। তাহলে আমার দেখেন দুটো দিক থেকে খেয়াল করার মতো। আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমরা ডোমেস্টিক ওয়ার্কার পাঠাই। আমরা যদি কেয়ার গিভারের প্রশিক্ষণটা ভালো থাকতো, তাহলে আমরা এই পরিমাণ শ্রমিক পাঠিয়ে একদিকে মর্যাদাও রক্ষা করতে পারতাম, রেমিটেন্সও বাড়াতে পারতাম। সেই দিকে গত 15-20 বছর কোনো উদ্যোগটা নেই কেন আমরা? এবং আমাদের কারিগরি শিক্ষার ব্যাপারে কিন্তু সরকার থেকে একদম উদ্যোগ নেই। হ্যাঁ, আছে এমন এক কারিগরি শিক্ষা, যে কারিগরি শিক্ষাটা কোথাও কাজে লাগে না। ফলে এটা শিক্ষা না থাকাটাই ভালো। শুধু সার্টিফিকেট থাকে, এই সার্টিফিকেটকে কেউ করে না, সার্টিফাই করে না, মানে ভ্যালুয়েশন নেই। আমরা যদি স্কিলের 7টা গ্রেড যদি থাকে, আমরা 2-3 নম্বর গ্রেডেও যেতে পারি না। যে কারণে দেখুন এখন প্রবাসী শ্রমিকদের আয়ের দিক থেকে বাংলাদেশ কিন্তু প্রবাসী শ্রমিক, প্রতিটা প্রবাসী শ্রমিকের ক্ষেত্রে মানে নেপালের চেয়েও আমাদের আয়টা কম, শ্রীলঙ্কার চেয়ে তো কমই। তাহলে এগুলোর জন্য আবার ভারতের সঙ্গে ঠেলাঠেলি করার চাইতে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিক করা, আমাদের মেডিকেল ব্যবস্থাটাকে আধুনিক করা, ইভেন আমাদের কৃষি ব্যবস্থাটা আধুনিক করা। খেয়াল করে দেখুন 4,16,00,000 টন খাদ্যশস্য আমার আমদানি হয়, উৎপাদন হয়। আচ্ছা, ঘাটতি কতটুকু থাকে? আমার গম উৎপাদন হয় 11 লক্ষ টন, আমার 45 লক্ষ টন গম লাগে। এইটা উৎপাদন করার জন্য আমার জমি আছে কি নেই? আমার ভুট্টা উৎপাদন হয় 66 লক্ষ টন। এই যদি আমি দেখি এখন পর্যন্ত এক্সিস্টিং আমার যে ক্যাপাসিটি, এর সঙ্গে যদি ক্রপিং প্যাটার্নটা নিয়ে কৃষিতে একটু বরাদ্দ বাড়ানো যেত, আমাদের কৃষিতে বরাদ্দ 5% উপরে উঠছেই না। কিন্তু আমি তো ভারতের উপর নির্ভরশীল কোন জায়গায়? বেশিরভাগ তো কৃষি পণ্যের জন্য। আমার পেঁয়াজ আমদানি করতে হয়, এই যে কয়েকদিন আগে কাঁচামরিচ আমদানি করতে হলো। আমি 1,15,00,000 টন আলু নিয়ে এই আলু নিয়ে কি করব? আমার উত্তরবঙ্গের বিশেষ করে রংপুরের, বগুড়ার আলুর যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে তারা। সেখানে 1,15,00,000 টন আলু আমাদের উৎপাদিত হয়েছে, আমি সে আলু সংরক্ষণ করতে পারি না। আমার উপজেলা পর্যায়ে হিমাগার নাই। তাহলে আমার কোনটা বেশি দরকার? মানে রাষ্ট্রের ফোকাসটা কি? প্রথমে তো হবে কি, যে লাউজু সম্ভবত তার একটা বিষয় না, সবচেয়ে বড় যুদ্ধ কৌশল হলো যুদ্ধ না করা। তাহলে সেটা যদি হয়, তাহলে আমাদের তো খেয়াল করা উচিত ছিল আমার ওর সঙ্গে ঠেলাঠেলি করার কি দরকার? আমি আমার দেশের এই যে বাজেট, সেই বাজেটটাকে প্রো পিপল বাজেট করে আমার শিক্ষা, আমার দক্ষতা এগুলো যদি বাড়াতে পারি, তাহলে ভারতকে আমি কিন্তু বিট করতে পারবো দুই দিক থেকে। প্রথমত পপুলেশন ডেন্সিটির দিক থেকে আমাদের কিন্তু পপুলেশন ডেন্সিটি ভারতের 3 গুণ বেশি।
তার মানে কি অল্প জায়গায় প্রচুর শ্রমিক আছে, আমি শুধু পপুলেশন দেখছি, সাথে সাথে শ্রমিকও দেখবো। তাহলে ভারতের ভাষাগত একটা প্রবলেম আছে, এক জায়গায় একটা কারখানা করতে গেলে 4-5 রকমের ভাষা লাগে। জানতে হয়। আমার ভাষার একটা ঐক্য আছে। বলে আমরা তো গোটা দুনিয়ার একটা উৎপাদনের হাব হয়ে যাওয়ার একটা সুযোগ আছে, সেটাকে কি আমরা কাজে লাগাচ্ছি? ফলে যেটা রুশদ ভাই বললেন, 4100 কিলোমিটার দীর্ঘ সীমানা, এটা আমাদের কাছে মনে হয় যে একটা যন্ত্রণা। তো এটা বরঞ্চ ওদের কাছেই তো যন্ত্রণা, উল্টা যন্ত্রণা হয়ে যাওয়া উচিত ছিল। যে বাংলাদেশ তাহলে এরকম হয়ে যাচ্ছে না যে আমার প্রতিবেশীর 5তলা বাড়ি, আমার 1তলা বাড়ি, আমি আসলে প্রতিবেশীর সাথে আমার স্বার্থ নিয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারছি না, 4তলা বাড়ি বলে উনি যা বলছে আমি তাই করছি, এরকম কিছু কি? না, সেটাও ঠিক বলবো না। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের যে বাংলাদেশের সীমানা ঘিরে ভারতের তো 5টা রাজ্য, তার মধ্যে বড় 3টা রাজ্য যদি বলি, পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা। তারা কি 5তলা বাড়ির মালিক কেউ? তারা না। ইকোনমিতে তারা মানে গোটা ভারতের ইকোনমির তুলনায় তারা অনেক নিচে, এবং আমাদের তুলনায় আবার তারা আবার নিচে। কোনো কোনো ক্ষেত্রে আসাম ত্রিপুরা তো আমাদের চেয়ে নিচে। ফলে আমরা কিন্তু এখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজে আছি। সেই কম্পারেটিভ অ্যাডভান্টেজে কাজে না নিয়ে আমি যদি আগেই একটা এমন একটা ইয়ে করি যে আমার ভূমি ভারতকে ব্যবহার করতে দিতে হবে, আমার নদী ভারতকে ব্যবহার করতে দিতে হবে, পানি নিয়ে ভাই আমি বেশি কথা বলতে পারবো না, সীমান্তে তো মারবেই, আমাদের দেশের মানুষ তো গরু চুরি করতে যায়, ফলে আমাদের দেশের মানুষ মরবেই। এই যে মানসিকতা, আমি বলবো যে এই মানসিকতাটাই কিন্তু একটা জাতি হিসাবে আমাদের মর্যাদা সম্পন্ন জাতি গড়ে তোলার ক্ষেত্রে বাধা। দ্বিতীয় নম্বর, ভারতের কাছে আমরা কি করি? আমাদের হেলথ ট্যুরিজম, আমাদের রিলিজিয়াস ট্যুরিজম এবং আমাদের নেচার দেখার জন্য ট্যুরিজম। 22 লক্ষের মতো লোক ঘুরে ফিরে যেত। তাহলে কি পরিমাণ টাকা ভারতকে দেই আমরা? যদি উল্টে বলতে আমরা যাবো না তোমার দেশে, ইতিমধ্যে যেটা হয়েছে হয়েছে, তাতে কি হয়? তখন কিন্তু ভারত আর ওই কথাটা বলতে হবে, চোখে চোখ রেখে আমি এইভাবে কথা বলবো যে আমি যদি আপনার দেশে না যাই তাতে আমার কি ক্ষতি হবে আর আপনার কি ক্ষতি হবে। একজন যদি ট্যুরিস্ট ভারতে ঢোকার সময় $3000 করেও নিয়ে যায়, তাহলে কি পরিমাণ টাকা আমার বৈদেশিক মুদ্রা আপনাকে দিচ্ছি আমি। আপনার বরঞ্চ এখানে অভ্যর্থনা জানানো উচিত। আপনি যারা বাইরে যান তারা দেখবেন ব্যাংকক এয়ারপোর্টে কিংবা অন্য বলছে যে দ্য ল্যান্ড অফ এ স্মাইল, মানে তারা মানুষকে আনন্দের সঙ্গে হাসি মুখে গ্রহণ করে। আর আমরা ঢুকতে গেলে আমাদেরকে নানাভাবে হেনস্থা করে। তো এই জায়গায় একটা ন্যাশনাল প্রাইডটাও আমাদের খুব দরকার। এর জন্য গুরুত্বপূর্ণ বিষয় দুইটা, একটা হলো ইকোনমিতে আমার সেই শক্তিটা অর্জন করতে হবে, আর আমার রাজনীতিতেও সেই সক্ষমতাটা অর্জন করতে হবে। যদি রাজনীতিটা আবার নতজানু হয় তাহলে অনেক সময় ইকোনমিতে সক্ষমতা অর্জন করাটাও মুশকিল হয়ে যায়। তার ছোট্ট উদাহরণ হচ্ছে এই ধরেন এত যুদ্ধের মতো পরিস্থিতি আছে না আমাদের মায়ানমারের সঙ্গে, তারপরেও বাংলাদেশের ওষুধের রপ্তানি, ওষুধের 15% তো মায়ানমারেই রপ্তানি করি আমরা, এবং মায়ানমার আমাদের ওষুধের একটা বড় ক্রেতা। তাহলে মানে অনেক কিছুর পরেও বাণিজ্য কিন্তু মানে ভারত পাকিস্তান এত যে টেনশনের মধ্যে থাকে, ওদের বাণিজ্য কি বন্ধ থাকে? না না না, বাণিজ্য হচ্ছেই, বাণিজ্য হচ্ছে। তাহলে বাণিজ্যটা আমি কিভাবে করব সেটার উপর নির্ভর করবে যে সেটা যুদ্ধে না শান্তিতে, সেটা কি উত্তেজনায় না সম্মতিতে।